বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে বাস খাদে পড়ে 7 জন নিহত, আহত 33 জন। বাটাসহ ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটে জড়িতদের ধরতে যৌথ বাহিনীর অভিযান, এ পর্যন্ত গ্রেপ্তার 49 জন। মুসলিম বিশ্বকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান বিএনপির। গাজায় গণহত্যার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ। স্পেশাল ইকোনমিক জোনে 10,000 স্কয়ার মিটার প্লট নিয়েছে সুইডিশ কোম্পানি, পরিদর্শনেই তাৎক্ষণিক চুক্তি। সারা দেশে প্রথমবার চালু হচ্ছে সরকারি ফার্মেসি, কম দামে মিলবে 250 ধরনের ওষুধ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ফরিদপুর সদরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন একই পরিবারের 2 জন সহ 7 জন, আহত হয়েছেন আরও 33 জন। নিহতদের মধ্যে 3 জন নারী ও 4 জন পুরুষ। বেলা 11টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের বাঘখুন্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গোপালগঞ্জের মোকসেদপুর থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল বাসটি। বাঘখুন্টা এলাকায় পৌঁছালে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে 7 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফরিদপুর ফায়ার সার্ভিস থেকে দ্রুত সংবাদ পেয়ে জুবাইদা করিম জুট মিলের সামনে বাঘখুন্টায় লোকাল পরিবহন অ্যাক্সিডেন্ট সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আহত লোককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করি এবং প্রাথমিক অবস্থায় আমরা 31 জন আহত পাইছি, মৃত পাইছি 5 জন, পুরুষ 3 জন, মহিলা 2 জন। আর শরীফ জুট মিল আছে, ওইখানে একটা বাস দুর্ঘটনায় পতিত হয়েছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের কোতোয়ালি পুলিশ টিম ঘটনাস্থলে যায়, সাথে সাথে হাইওয়ে পুলিশ, সেনাবাহিনীর টিম এবং ফায়ার সার্ভিস সবাই ওখানে উপস্থিত হয়ে যৌথভাবে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। উদ্ধার কার্যক্রম করাকালে 5 জনের ডেড বডি আমরা হাসপাতালে প্রেরণ করি এবং ওখান থেকে প্রায় 30-35 জন আহত ব্যক্তিকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। এ নিয়ে আলোচনাতে ফরিদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদ, মরদেহগুলো এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে এবং যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? ফরিদপুর সদর উপজেলার বাঘখুন্টা নামক এলাকায় সকাল বেলা 11টার সময় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। বাস, একটি লোকাল বাস গোপালগঞ্জের মোকসেদপুর থেকে ফরিদপুর বাস স্ট্যান্ডে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরে পুলিশ, ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনী যৌথ উদ্ধার কাজ শেষ করে হতাহতদের ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে আসে। ফরিদপুর মেডিকেল কলেজে আনার পরে 5 জন ব্যক্তিকে নারী চিকিৎসক, এরপরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন নারী এবং একজন পুরুষ মারা যাওয়ার সংবাদ আমরা পেয়েছি এবং নিশ্চিত করেছেন চিকিৎসক। আপনি জানতে চেয়েছেন যে লাশ এখন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালের জরুরি বিভাগে আছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, লাশ শনাক্ত প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে লাশ শনাক্ত হয়েছে। ফরিদপুরে এই দুর্ঘটনায় জোয়াব সর্দার নামে এবং ইমান সর্দার 2 জন বাবা ছেলে নিহত হয়েছেন। এছাড়া ভারতী সরকার, আলম এবং দীপা খান নামে আরো নারী ও পুরুষরা নিহত হয়েছেন। তারা প্রত্যেকেই ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা ও পার্শ্ববর্তী চাঁদপুর সহ মকসেদপুরে বলে নিশ্চিত করা গেছে। এখনো পর্যন্ত লাশ হস্তান্তর করা হয়নি। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা ইতিমধ্যে ঘটনাস্থল এবং ফরিদপুর মেডিকেল কলেজে এসে হতাহতদের দেখে গেছেন, আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করে গেছেন এবং ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর দিলরুবা জেবা তিনিও
এই আহতদেরকে দেখে সুচিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে গেছেন। আর পাশাপাশি দু একজন গুরুতর আহত তাদেরকে হয়তো ঢাকায় প্রেরণ করা হবে বলেও আমাদেরকে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। আর পাশাপাশি এই দুর্ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, এই কারণ অনুসন্ধানের জন্য জেলা প্রশাসক আমাদেরকে বলেছেন যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির মাধ্যমে এই দুর্ঘটনার কারণ নিশ্চিত করে এই দুর্ঘটনার সাথে দোষী যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিআরটি এর কর্মকর্তারা এই বিষয়টা দেখবেন এবং হতাহতদের ক্ষতিপূরণ সহ অন্যান্য যে সুযোগ সুবিধা ব্যবস্থা। এই ছিল ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল থেকে ফরিদপুরের যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। ফরিদপুর থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী SM মাসুদুর রহমান। গাজীপুর, খুলনা ও সিলেটে বাটা শোরুম সহ কয়েকটি দোকানে ভাঙচুর, লুটপাটের ঘটনায় এ পর্যন্ত 38 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে বোর্ডবাজার এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে বোর্ডবাজার এলাকায় ইসরায়েল বিরোধী মিছিল বের হয়। সে সময় একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল ও বাটা কোম্পানির ডিলার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। এদিকে খুলনায় বাটা শোরুম ও KFC-তে লুটপাটের ঘটনায় 31 জনকে আটক করেছে পুলিশ। সিলেটেও KFC ও বাটা শোরুমে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় 3 জনকে আটক করে পুলিশ। ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরে জড়িতদের ফুটেজ দেখে চিহ্নিত ও দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে পুলিশ মহাপরিদর্শক। বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের CCTV ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। এ নিয়ে আলোচনাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনা থেকে এ পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? খুলনাতে এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি যে 31 জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আসলে পুলিশ নিজে বাদী হয়ে একটি মামলা করবে এবং তারপরে যে 3টি প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে সেই 3টি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও নাকি মামলা করা হবে এবং সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার ময়লাপোতার যে KFC রেস্টুরেন্ট এবং ডোমিনোসের যে রেস্টুরেন্টটি সেই রেস্টুরেন্টের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে গতকালকে আসলে খুলনাতে ফিলিস্তিনি যে ইসরায়েলি যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভ মিছিল থেকে একটি অংশ এসে এখানে ভাঙচুর করে এবং লুটপাট করে এবং তার পরপরই এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং যৌথ বাহিনী তারা এসে পরিবেশ নিয়ন্ত্রণ করে। এখন মূলত আসলে এই ভাঙচুর স্থানগুলোতে সংস্কারের কাজ চলছে। আমরা এই প্রতিষ্ঠানগুলো সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। যেরকম আমরা কিছুক্ষণ আগে খুলনার যে শিববাড়ি মোড়ে যে বাটা শোরুমটি রয়েছে সেই বাটা শোরুমের যিনি ম্যানেজার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 90 থেকে প্রায় 95 লাখ টাকার মাল তার লুট হয়েছে। এছাড়াও তার আরো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পূর্ণ ক্ষয়ক্ষতি তারা এখন নিরূপণ করে পারেননি, তারা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন। আর তারা আরো একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু একটি গ্লোবালি একটি কোম্পানি, সেহেতু তারা উপর মহল থেকে ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে মামলার প্রস্তুতি তারা গ্রহণ করছেন। এর পাশাপাশি যদি আপনাদেরকে আরো বলি, যেমন আমরা কিছুক্ষণ আগে KFC যিনি ম্যানেজার আছেন সুজন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে দেখিয়েছেন যে তিনি বলেছেন যে এখনো পর্যন্ত তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেননি। তারা মামলার জন্য তাদের কেন্দ্রীয় যে ঢাকায় যে অফিস রয়েছে সেখানে তারা কথা বলছেন এবং তবে তিনি আনুমানিক হয়ে বলেছেন যে প্রায় 5 থেকে 6 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ডমিনোসের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনিও একই বলছেন যে তারা এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করতে পারেননি। আর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখন পর্যন্ত যে 31 জনকে আটক করেছেন সেটি তারা বিভিন্ন ধরনের ফুটেজ এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা আটক করেছেন এবং এছাড়া তারা আরো বেশ কয়েকজনকে শনাক্ত করেছেন এবং এই শনাক্তকারীকে ধরার জন্য তাদের অভিযান অব্যাহত আছে এবং খুব শীঘ্রই তারা তাদেরকে আইনের আওতায় আনবে। অভিজিৎ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, গতকাল আমরা দেখেছি যে সিলেটে KFC এবং বাটা শোরুমে ব্যাপক ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এবং কতজনকে আজকে পর্যন্ত আটক করা হয়েছে? দেখুন, সর্বশেষ যে তথ্যটি রয়েছে সেটি হলো কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার তিনি কিন্তু এখানে এসে পরিদর্শন করে গেছেন এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এখন পর্যন্ত বিভিন্ন ফুটেজ, সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো ছড়িয়েছে সেখানে থেকেই মূলত শনাক্ত করা গেছে 14 জনকে শনাক্ত করে তারা 14 জনকে আটক করেছেন এবং এই যে অভিযানের প্রক্রিয়াটি, শনাক্ত করার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু চলছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের মিরগঞ্জ যে KFC-র যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে এবং নিশ্চয়ই আপনি ক্যামেরা ফ্রেমে
দেখতে পাচ্ছেন যে এখানে এখনো কিন্তু এই যে প্রতিষ্ঠানটি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, সেই চিহ্নটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। এবং এখানকার যারা প্রতিষ্ঠানের কর্মকর্তারা যারা রয়েছেন তারা জানিয়েছেন মূলত বিকেলের দিকে কয়েকশো বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই যে ইসরায়েলের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল ছিল সেটি থেকে শুরু করে তারা কিন্তু এখানে আসেন এবং এসে মূলত সেখানে ঢিল ছুঁড়েন এবং এই যে প্রতিষ্ঠানে ঢুকে সেখানকার যে আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো একদম ভেঙে চুরমার করে দেন। এবং এখন পর্যন্ত কিন্তু এখানে এগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিভিন্ন কাচের টুকরোগুলো আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি বিভিন্ন কোমল পানীয়র যে বোতলগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্ষুব্ধ জনতা এখানে এসে ভাঙচুর করেছেন। তারা বলছেন যে আসলে লুট করেও নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো নষ্ট করা হয়েছে এবং তাদের যে আসলে অন্যান্য যে জিনিসপত্রগুলো ছিল, বিশেষ করে যে টিভি ছিল, পাশাপাশি কম্পিউটার যেগুলো ছিল, কিংবা রিসিপশনের যে অন্যান্য জিনিসপত্রগুলো ছিল, খাবার বানানোর যে যন্ত্রপাতিগুলো ছিল, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এখানে ভাঙচুর করা হয়েছে। এবং এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে এই যে হামলা ভাঙচুর এই সকল ঘটনায় মূলত তাদের কোটি টাকার উপরে কিন্তু তাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে। এটি হচ্ছে মূলত আসলে কেএফসির যে বিষয়টি। পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে সিলেটের বিভিন্ন জায়গায় যে বাটার শোরুম গুলো রয়েছে সেখানেও কিন্তু একদল বিক্ষুব্ধ জনতা তারা গিয়ে সেখানে হামলা করেছেন এবং সেখানে গিয়েও কিন্তু তারা আসলে হামলা করেছেন এবং সেখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাটার শোরুম থেকে অনেকে বাটার যে জুতাগুলো ছিল সেগুলো কিন্তু লুট করে নিয়ে যেতে দেখা গেছে। এবং পুলিশ কমিশনার আমাদেরকে বলে গেছেন যে আসলে তারা বিভিন্ন ফুটেজ দেখে তারা এই যে দুষ্কৃতিকারী যারা রয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছেন, পাশাপাশি অভিযান চলমান রয়েছে এবং সর্বশেষ এখন পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযান চালিয়ে 14 জনকে আটক করা হয়েছে এবং অভিযানটি চলমান থাকবে। এই ছিল খুলনা এবং সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ চলাকালে কয়েকটি জেলায় দোকান ও স্থাপনায় ভাঙচুর লুটপাটের ঘটনায় এ পর্যন্ত মোট 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এসব হামলা ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের জন্য চরম হুমকি বলেও জানানো হয় প্রেস উইংয়ের বিবৃতিতে। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে গত রাত থেকে অভিযান চালাচ্ছে পুলিশ। বিক্ষোভ চলাকালে ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পহেলা বৈশাখ উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানী সহ সব জেলায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তিনি এই সময় জানান, দেশের বিভিন্ন জায়গায় লুটপাটের ঘটনায় 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা জানান, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম কি থাকবে সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে। আমি আপনাকে বলেছি যে নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। আপনি এর উত্তরে বলেন তার মানে কি পরিবর্তন হচ্ছে? আমার কথা কিন্তু তা বলেন। আমার কথা বলে পরিবর্তন হবে কি হবে না এটা তারা জানাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পুরা দেশের নিরাপত্তা বিধান করা, আপনাদের নিরাপত্তা দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব। যে জায়গায় গুলি ঘটছে ওই গুলির নিরাপত্তা দেওয়া আমাদেরই দায়িত্ব। এখন যেটা ঘটে গেছে ওই জন্য যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। ফিলিস্তিনি নির্যাতিত জনগণের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্র দলের এক সমাবেশে তিনি আহ্বান জানান। বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র দমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন, প্রত্যাহার করে দিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের সামনে ছাত্রদল সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
এ সময় বক্তারা বলেন, মুসলিম বিশ্বের দ্বিধা বিভক্তির কারণে এমন বর্বরতার সাহস দেখিয়েছে ইসরায়েল। এ কারণে গাজা এখন মৃত্যুপরিতে পরিণত হয়েছে। সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানান তারা। নাটোরে গণহত্যার বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এদিকে রাজবাড়ী, লক্ষ্মীপুর, কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। এছাড়া জামালপুর, যশোর, সাভার, হিলি এবং হবিগঞ্জে গাজায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে সাধারণ জনগণ। ইসরায়েলি সন্ত্রাসী যে গণহত্যা নিজেদেরকে নিযুক্ত করেছে, এই গণহত্যা নিজেদেরকে বন্ধ করতে হবে। ইসরায়েলি পণ্য যাতে সম্পূর্ণরূপে বয়কট করা হয়, এই কারণে বয়কট করা। ওদের কাছে আমরা যে পণ্যটা কিনবো 1 টাকা দিয়েই তো ওদেরকে লাভবান করতেছি। আমরা কোনোভাবেই চাই না এই পণ্য বাংলাদেশে চলুক। গাজায় যুদ্ধ বন্ধ ও ত্রাণ প্রবেশের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। এ সময় ফিলিস্তিনিদের উপর চালানো ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানান তারা। এদিকে গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলেও সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখতেই গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বলে জানায় তারা। জিম্মিদের জীবনের পরোয়া না করে দুর্নীতির বিচার এড়াতেই নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গেছেন বলেও দাবি তাদের। গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলের সিডন শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। এ সময় ফিলিস্তিন, হামাস ও হিজবুল্লাহর পতাকা হাতে নিয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দেয় তারা। বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েলি হামলায় নিহত গাজার শিশুদের প্রতীকী মরদেহ হাতে ও কাঁধে নিয়ে প্রতিবাদ জানায় লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সদস্যরা। ফিলিস্তিনিদের প্রতীকী রক্ত হিসেবে মুখে লাল রং মেখে গাজাকে রক্ষার দাবি জানায় অনেক বিক্ষোভকারী। আমরা গাজাবাসীর প্রতি সংহতি জানাচ্ছি। এই যুদ্ধে গাজার নিষ্পাপ শিশু ও নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এদিন তিউনিসিয়ার রাজধানীতেও বিক্ষোভ করেছে কয়েকশো শিক্ষার্থী। গাজায় হত্যা বন্ধ এবং অবিলম্বে মানবিক ত্রাণ প্রবেশের দাবি জানায় তারা। এছাড়া গাজায় হামলা বন্ধ ও হামাসের হাতে আটক জিম্মিদের ফেরত আনার চুক্তির দাবিতে তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেছে অনেক ইসরায়েলি। নেতানিয়াহু ট্রাম্পের বৈঠকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে মনে করেন না তারা। জিম্মিদের সুরক্ষাকে উপেক্ষা করে ইসরায়েল সরকারের বেপরোয়া আচরণে হতাশ তারা। আমি নেতানিয়াহুর বিরুদ্ধে, কারণ তিনি ইসরায়েল বিরোধী। আমাদেরকে এখন জিম্মিদের ফেরত আনায় সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে, কিন্তু নেতানিয়াহু তাদের কথা ভাবছেন না। তিনি শুধু নিজের ক্ষমতা ধরে রাখতে সবকিছু করছেন। তাই আমরা জিম্মিদের জন্য লড়ছি, গণতন্ত্রের জন্য লড়ছি। সোমবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন অনেক ইসরায়েলি। প্ল্যাকার্ড হাতে নিয়ে ও গাজায় আটক জিম্মিদের নাম ধরে ডেকে তাদের মুক্তিতে পদক্ষেপ নিতে নেতানিয়াহু সরকারের প্রতি দাবি জানায় তারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবারের মতো সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি। বহুল ব্যবহৃত 250 ধরনের ওষুধ কেনা যাবে 3 ভাগের 1 ভাগ দামে। ওষুধের গুণগত মানও হবে সর্বোচ্চ। শুরুতে সব সরকারি হাসপাতাল চত্বরেই বসবে এই ফার্মেসি। স্বাস্থ্য বিভাগ বলছে, কম টাকায় সাধারণ মানুষের জন্য ওষুধ নিশ্চিত করতেই এ উদ্যোগ সরকারের। দেশে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ। একজন রোগীর গড় চিকিৎসা ব্যয়ের 64 ভাগই যায় ওষুধ কেনার পেছনে। ফলে ওষুধ কিনতে গিয়েই প্রতি বছর দরিদ্র হন অনেক রোগী। এসব রোগীর কথা চিন্তা করে এবার 3 ভাগের 1 ভাগ দামে ওষুধ বিক্রির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সরকারি ফার্মেসিতে মিলবে 250 ধরনের ওষুধ। তা দিয়েই 85 ভাগ রোগীর চিকিৎসা সম্ভব। ল্যাব সার্ভিস আছে, অন্যান্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে, কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস নাই। সো এটা একটা নতুন বন্দোবস্ত যেটা চালু করতে হবে। এটা প্যারালাল টু হেলথ সার্ভিস, মানে সরকারের প্রায় 700 হাসপাতাল আছে। আমরা ভাবছি যে হাসপাতাল এবং তার সঙ্গে যে ধরনের ক্লিনিক যুক্ত হয়, এই হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে অন্তত পক্ষে এটার পয়েন্ট অফ ডেলিভারি হতে পারে, যেখান থেকে এটা বিতরণ করা যাবে। বছরে 1300 কোটি টাকার ওষুধ কেনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি EDCL। এবার থেকে বাড়বে বাজেট। প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে কেনা হবে ওষুধ, বাড়ানো হবে সরকারের উৎপাদন সক্ষমতাও।
অত্যাবশ্যকীয়তার তালিকা প্রণয়ন, সেটার জন্য একটা মূল্য নির্ধারণের একটা যৌক্তিক কাঠামো তৈরি করা এবং সেগুলো নিজের উৎপাদনের সামর্থ্য অর্জন করা, নিজে বাল্কে প্রকিউর করা সেখান থেকে, এবং তার বাইরে যদি প্রয়োজন পড়ে যতক্ষণ নাকি নিজের উৎপাদন সক্ষমতা অর্জিত না হবে বাল্কে প্রকিউর করবে। এই কাজগুলো সিনক্রোনাইজভাবে করা গেলে পুরো ওষুধ বাজারে আসলে এবং মানুষের যে ওষুধের জন্য যে ব্যয়ের কারণে যে গরিব হয়ে ওঠা, এই প্রক্রিয়াগুলোকে অনেকখানি স্লো করে দেওয়া যাবে অন্তত। সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ ওষুধ চুরি ঠেকানো, তাই পুরো ব্যবস্থা ডিজিটাল করার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে 10,000 স্কয়ার মিটারের একটি প্লট নিয়েছে সুইডিশ কোম্পানি নিলর্ন। সকালে ইকোনমিক জোন পরিদর্শনের সময় এ বিষয়ে তাৎক্ষণিক চুক্তি সই করে প্রতিষ্ঠানটি। ঢাকা ও চট্টগ্রাম বন্দরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এই অর্থনৈতিক জোন নিয়ে আগ্রহী বেশ কিছু বিনিয়োগকারী। নারায়ণগঞ্জের 2,500 জাপানি ইজেড নামে পরিচিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা আসেন সকাল 10টার দিকে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ 36 জন বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারী ঘুরে দেখেন এলাকা। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ ও পরিবেশ নিয়ে বিদেশিদেরকে দেয়া নানা সুযোগ সুবিধা তুলে ধরেন জাপান অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ। এ সময় 10,000 স্কয়ার মিটারের একটি প্লট নিতে তাৎক্ষণিক চুক্তি সই করে সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড নিলর্ন। বিনিয়োগকারীরা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিবেশ ও অবকাঠামো সুবিধা দেখে সন্তোষ জানান। বিনিয়োগকারীদের দেয়া প্রতিশ্রুতি সরকার যেন বাস্তবায়ন করে সে বিষয়ে তাগিদ তাদের। সবকিছু মিলে আপনাদের এই বিনিয়োগ করার জন্য, বিশেষ করে আমরা যারা এফডিআই নিয়ে কাজ করি, চমৎকার একটা এনভায়রনমেন্ট। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং পলিসি লেভেলের স্থিতিশীলতা প্রচন্ড প্রয়োজন। এই যে এই সুযোগগুলো নেয় আমাদের বাংলাদেশের গ্রোথের জন্য, ফিউচার গ্রোথের জন্য উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড। বিগত সরকারের আমলে সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে অনেক বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ হারান। বর্তমানে ইপিজেডগুলোকে বিদেশি বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে জানালেন কর্মকর্তারা। যখন সম্পন্ন হবে আমরা আরো বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে। ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা 2024 সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে $200 মিলিয়ন মতো বিনিয়োগ এখানে এসেছে। আরো অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে। আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে। এবং জাপানি ইজেডে বর্তমানে হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন করছে সিঙ্গার বাংলাদেশ। তাদের কারখানায় রয়েছে তুরস্কের বিনিয়োগ। অর্থনৈতিক অঞ্চলটি পুরোপুরি চালু হলে 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলছে কর্তৃপক্ষ। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে বিদ্যমান ব্যবস্থা বিবেচনায় নেওয়া হচ্ছে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত প্রবাসীদের ভোটদান সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশাবাদ জানান সিএসি। তিনি জানান বিভিন্ন দেশের ভোটদান ব্যবস্থার কার্যকারিতা বিবেচনায় নিয়ে একটি যথাযথ পদ্ধতি বাছাইকরণে কাজ করছে ইসি। কর্মশালায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন। প্রবাসীদের ভোটের আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে বিদ্যমান ব্যবস্থা বিবেচনায় নেওয়া হচ্ছে। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা সফর, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করছেন প্রধান উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যার সৃষ্টি করা। একই কাজ ভারত থেকে হয়ে থাকে। আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিনই অত্যন্ত শক্ত সব কথাবার্তা শুনতে পাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময় যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি।
যে কোনো একজন। চীন সফরে তিস্তা চুক্তি প্রকল্প নিয়ে আপনারা কথা হয়েছে এবং আমি যদি দেখি যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে সেখানে বলা হচ্ছে তিস্তা প্রকল্পে ভারতীয় চীনের কোম্পানিগুলোকে স্বাগত জানানো হয়েছে। একই সাথে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়েছে তিস্তা পানি চুক্তি বন্টনের বিষয়ে আলাপ হয়েছে, কোনটার অগ্রগতি বেশি হয়েছে? অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে। আমাদের একটা আমব্রেলা এমওইউ আছে এই নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথেও সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এতক্ষণ আমরা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য শুনছিলাম। চলে যাচ্ছি পরের খবরে। রাজধানী উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে 10 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এই মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। সোমবার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আব্দুল জব্বার নামে এক ছাত্রকে হত্যার উদ্দেশ্যে গুলির মামলা রয়েছে। এছাড়া নীলফামারীতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তুরিন আফরোজ। জামায়াতে ইসলামের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আজমের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলা পরিচালনা করেন তিনি। পরে 2018 সালে মানবতা বিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর জেরে 2019 সালে প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেয়া হয়। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এতে অংশ নিচ্ছেন 19,28,000 পরীক্ষার্থী। পরীক্ষা চলার সময় 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। সেই সঙ্গে প্রশ্ন ফাঁসের গুজবের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শিক্ষা গবেষকদের। গত 5 আগস্ট আওয়ামী স্বৈরশাসনের পতনের পর থেকেই নানা বিষয়ে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়েও প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এমনকি প্রশ্ন ফাঁসের চেষ্টাও হতে পারে। তাই সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শিক্ষা গবেষকদের। 5 আগস্টের পরবর্তীতে বিভিন্ন ইস্যুতেই তারা জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছে, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তো এই ঘটনা কিন্তু এবারও এরকম একটা আশঙ্কা থেকেই যায়। শিক্ষার্থীর জন্য যে পরামর্শ সেটা হলো যে তারা এইসব গুজবে কান না দিয়ে তারা যে প্রস্তুতি নিয়েছে তারা সেটাকে মধ্যে খুবই স্ট্রিক্ট থাকা এবং তারা সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা। প্রশ্ন আউট হলো কি হলো না এগুলো নিয়ে তাদের চিন্তা করার দরকার নাই এবং মনে রাখতে হবে যদি যা কিছু হবে এগুলো কিন্তু সবই গুজব। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, চলবে 13 মে পর্যন্ত। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের। আমাদের সবকিছু পৌঁছে গেছে, প্রশ্ন কেন্দ্রের কাছাকাছি, ট্রেজারিতে, জেলা পর্যায়ে ট্রেজারিতে এবং উপজেলা পর্যায়ে টিএনওর তত্ত্বাবধানে প্রশ্নগুলো আছে। বোর্ড বলছে প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রশ্ন আউট হওয়ার যত পথ আছে এটা আমাদের সেই সকল যন্ত্রগুলো বন্ধ করা। এবার আমরা বিশেষ সতর্কতায় আমরা মনে করছি, আমরা কনফিডেন্ট যে সেই জায়গাগুলো আর নেই প্রশ্ন আউটের। পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান শিক্ষা বোর্ডের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য 120 টন ত্রাণ ও ওষুধ নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াঙ্গুন বন্দরের পথে যাত্রা করেছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। মঙ্গলবার সকাল 10:30টায় চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় জাহাজটি। প্রধান উপদেষ্টার নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে মিয়ানমারে এ ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে, জানিয়েছে নৌবাহিনী। গেল 28 মার্চ মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত নিহত 3,500-এর বেশি, আহত আরও 5,500। জরুরি সহায়তা হিসেবে গেল 30 মার্চ
উড়োজাহাজে করে সেনাবাহিনীর মাধ্যমে পাঠানো হয় ত্রাণ সামগ্রী, ওষুধ, তাঁবু ও শুকনো খাবার। 1 এপ্রিল সেনা ও বিমান বাহিনীর 3টি বিমানে করে দ্বিতীয় দফায় পাঠানো হয় ত্রাণ সামগ্রী। সেই সাথে সেনাবাহিনীর নেতৃত্বে যায় 55 সদস্যের উদ্ধার ও চিকিৎসক দল। তৃতীয় ধাপে মঙ্গলবার সকালে 120 টন ত্রাণ সামগ্রী ও ওষুধ নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে 11 এপ্রিল জাহাজটি পৌঁছানোর কথা। এই ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরও জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 77 টন শুকনো খাবার, 9 টন তাঁবু ও পরিধেয় বস্ত্র, 29 টন বিশুদ্ধ পানি, 4 টন হাইজিন কিট ও 1 টন ওষুধ। প্রতিবেশী দেশ মিয়ানমারের দুর্যোগ মোকাবেলায় সরকারের এই সহায়তা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে জানান নৌবাহিনীর কর্মকর্তা। সরকারি নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সমুদ্র অভিযান জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মায়ানমার যাচ্ছে। এই 120 টন ত্রাণ সামগ্রী ও ওষুধ সরবরাহ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও রেড ক্রিসেন্ট। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পার্বত্য জেলার পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখী উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজন হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ এতে অংশ নেয়। নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও স্বকীয়তা প্রকাশেই এমন উদযাপন বলছেন আয়োজকরা। নতুন বছরকে বরণ ও পুরনো বছরকে বিদায় জানাতে খাগড়াছড়ি শহরে এই বর্ণাঢ্য আয়োজন। ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় পাহাড়ি জনগোষ্ঠী। চেঙ্গি স্কয়ার থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নিয়েছে বিভিন্ন বয়সী লোকজন। পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বিঝু সাংরাই বৈশু বিজু উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। আজকে আমরা সাংরাই এর অগ্রিম র্যালিতে অংশগ্রহণ করেছি, খুবই ভালো লাগছে। আপনাদের সবাইকে সাংরাইয়ের শুভেচ্ছা। হচ্ছে যার যার ট্রেডিশনাল ড্রেস পরে এখানে এসেছি, মানে র্যালিতে অংশগ্রহণ করেছি, খুব ভালো লাগছে। ঐতিহ্য সংস্কৃতি চর্চার পাশাপাশি সক্রিয়তা ধরে রাখতে প্রতি বছর এমন উদ্যোগ নেওয়ার কথা জানালেন আয়োজকরা। বেসিক্যালি এখানকার আমাদের কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদের এই আয়োজন, এবং এই আয়োজনটাকে আমরা আগামী প্রত্যেক বছরে কন্টিনিউ করার একটা চেষ্টা থাকবে। উৎসব ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানালো পুলিশ। প্রত্যেকটি অনুষ্ঠানকে যাতে নির্বিঘ্নে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। নতুন বছর বরণে এপ্রিল মাস জুড়েই খাগড়াছড়িতে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।